নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সকলেই খুবই ভালো আছেন। আজকে হচ্ছে শুক্রবার এবং 22শে নভেম্বরের ব্লগ আপনারা দেখছেন। আজকে আমরা বেরোবো এবং আমাদের রাতেই হচ্ছে ট্রেন। 11:30টার সময় ট্রেন। আগের দিন রাতে আমার মা এসছে, অর্থাৎ বৃহস্পতিবার। মা যখন এসেছিল তখন আমি ভিডিও করেছিলাম, কিন্তু কোনো কারণবশত সেই ভিডিওটাও ডিলিট হয়ে গেছে। তো যাই হোক, ঠিক আছে, ওই জন্যই মেয়েকে স্কুলে আনতে যাওয়ার সময় থেকে ব্লগটা শুরু করলাম। জগদ্ধাত্রী পুজো হয়ে গেছে, জগদ্ধাত্রী পুজোর মেলাও শেষ হয়ে গেছে। এই মাঠটার পাশ দিয়ে যখন যাচ্ছি তখন মেলার কিছুটা অংশ রয়ে গেছে। আজকে মেয়েকে স্কুলে আনতে এসেছি এবং একটু লেটই হয়েছে আমার আনতে। তার কারণ প্যাকিং বেশ কিছুটা বাকি ছিল এবং আমাদের লাগেজও প্রচুর হয়েছে, সেটা আপনারা ব্লগে দেখতেই পাবেন। মেয়েকে আনতে এসে মনে হলো যে এই বড়াগুলো আজকে বাড়ির জন্য কিনে নিয়ে যাই, ভাত দিয়ে খাওয়া যাবে। খুব বেশি কিছু রান্নাবান্না বা খুব বেশি কিছু তামঝাম আজকে করিনি, তার কারণ একেবারেই সময় হয়নি। বেরোনোর একটা তাড়া তো রয়েছে, প্লাস আমার মেয়ের যে বিয়েতে যা ড্রেস পরবে সেটাও আনতে যাওয়ার একটা ব্যাপার আছে। তো যাই হোক বন্ধুরা, আমার ব্লগ আপনারা দেখতে থাকুন। আশা করছি এই ব্লগটা কিন্তু একটু অন্যরকম হতেও চলেছে। যারা আমার ব্লগ দেখেন, আমার পাশে থাকবেন, তারাই একমাত্র এই আনন্দটা নিতে পারবেন। একেবারেই লাফ কেটে চলে এলাম সন্ধেবেলা। সন্ধেবেলা বলাটা ভুল হবে, এখন বাজছে রাত 10টা। রাতের খাওয়া দাওয়া আমরা ঘরেই করে নিয়েছি এবং যেহেতু আমাদের ট্রেন 11:30টায়, আমরা মোটামুটি 10টার সময় বেরোবো বলে ঠিক করেছি। আর এই হচ্ছি আমি, অনেকক্ষণ পরে ব্লগের সামনে এলাম। আমি কিছু একটা বলছি কিন্তু সেটা ভয়েস ওভারে মানে সামনাসামনি আমি দিতে পারছি না। তার কারণ হচ্ছে যে ওটা এত ক্যাওয়াস হচ্ছে যে আপনাদের ভালো লাগবে না শুনতে। তো যাই হোক, এই মুহূর্তে ঠিক 10টা বাজছে এবং আমাদের ওলাও চলে এসেছে। প্রায় 10খানা লাগেজ রয়েছে, পিঠের ব্যাগ রয়েছে, কাঁধের ব্যাগ রয়েছে, ট্রলি রয়েছে, মানে বোঝা যাচ্ছে যে বিয়েবাড়িতে যাচ্ছি। বড় যে ট্রলিটা তাতে সম্পূর্ণ বিয়ের জামা কাপড় রয়েছে, রিসেপশনে কী পরবো, বিয়েতে কী পরবো, গায়ে হলুদে কী পরবো, সমস্ত কিছু রয়েছে। আর বাকি যে ট্রলিটা রয়েছে সেখানে আমরা যে ঘুরতে যাব একটা সম্পূর্ণ অন্য একটা জায়গায়, সেটার কিছু জামা কাপড় রয়েছে। মোটামুটি সব মিলিয়ে মিশিয়ে প্রচুর লাগেজ হয়েছে বন্ধুরা। গাড়ির পিছনে সামনে করে যেভাবে করে আমরা লাগেজ নিয়ে হাওড়ায় পৌঁছেছি না, সেটা আমরাই জানি। মানে কী আর বলবো, এত লাগেজ নিয়ে কোনোদিনও এর আগে বেরোয়নি। তো যাই হোক, আপনারা হয়তো বা ব্লগে এটাও দেখবেন যে ঝপ করে এক লাফে আমরা হাওড়াতে পৌঁছে গেছি। এই মুহূর্তে কে কোথায় কিভাবে করে বসবো সেটার একটা চিন্তাভাবনা চলছে, কারণ দুজন বয়স্ক মানুষ রয়েছেন আমাদের সাথে। তো যাই হোক, মোটামুটি একটা গতি করা গেল। তবে লাগেজ ডিকিতে দেওয়ার পরেও বেশ কিছু লাগেজ নিয়ে আমাদের গাড়িতে বসতেও হয়েছিল। আর গাড়ি খুব, যিনি ওলার ড্রাইভার ছিলেন, খুব ভালো ড্রাইভার ছিলেন। খুব তাড়াতাড়ি আমরা হাওড়াতে পৌঁছে গেছিলাম। এই মুহূর্তে আমরা হাওড়াতেই আছি। আমি তো বলেইছিলাম যে ঝপ করেই হয়তো বা আপনারা দেখবেন যে আমরা হাওড়া পৌঁছে গেছি। যখন হাওড়া পৌঁছিয়েছি তখন বাজে ঠিক রাত 11:10 কি 15 হবে। আর আমাদের ট্রেন কিন্তু আর 15 মিনিট পরেই ছিল। তো যাই হোক, আমরা এবং আমার দেওর, আমরা সবাই মিলে একসাথে একই ট্রেনে করে গেছি, যার জন্য লাগেজ বওয়ার ক্ষেত্রে খুব একটা বেশি প্রবলেম হয়নি। কিছুটা আমরা বয়েছি, কিছুটা আমার দেওরও আমাদের লাগেজ বয়ে নিয়ে গেছে, মোটামুটি অসুবিধে হয়নি। তো যাই হোক বন্ধুরা, একটা খুব আনন্দের মুহূর্ত তৈরি হতে চলেছে আমার এই ব্লগে। আশা করছি আপনাদের ভালো লাগবে।
দেখতে দেখতে ট্রেনের কাছেও চলে এলাম। তো কী আর বলবো, এই সময় না একটা আনন্দ হচ্ছে ভেতরে ভেতরে, যেটা সব ক্ষেত্রে আশা করি হয়ে থাকে। তো এই মুহূর্তে যেটা প্রথম উদ্দেশ্য হচ্ছে ট্রেনে ওঠাটা, কারণ লাগেজ প্রচুর রয়েছে। আর যেহেতু হাওড়া থেকে আমরা উঠছি, ট্রেন অনেকক্ষণই থামে, সেটা যেমন একটা কথা। আরেকটাও মাথাতে চিন্তা ছিল যে আমরা তো মোটামুটি টাইমেই এসে পৌঁছেছিলাম, তাই যদি লাগেজগুলো যাতে ঠিকঠাক করে তোলা যায় সেটাও কিন্তু একটা বড় ব্যাপার ছিল, কারণ লাগেজ অনেকটাই ছিল। তো যাই হোক, শেষ পর্যন্ত কোনো অসুবিধে হয়নি, সবই ঠিকঠাক মতনভাবে হয়ে গেছে। আর এই মুহূর্তে ট্রেনের ভেতরে বসে রয়েছি, কে কোথায় শোবে সেটাও ঠিকঠাক করা যাচ্ছে। আমার মেয়ের ইতিমধ্যে হাইও উঠে গেছে, কারণ রাত অনেকটাই হয়েছে বন্ধুরা, এখন প্রায় 11:20 তো হবেই, এবং ট্রেন কিন্তু একটু পরেই ছেড়েও দিয়েছিল। এই যে আমার মেয়ে আপার বাতে শুয়েছে, আমি মিডিলে শুয়েছি, আর আমার দুই মা তারা লোয়ার বাতে শুয়েছে, কারণ দুজনেরই হাঁটুর প্রবলেম আছে। আমার হাজব্যান্ডও আপার বাতে শুয়েছিলেন। তো যাই হোক, এই মুহূর্তে আমরা আদ্রা স্টেশনে রয়েছি, আর এটা হচ্ছে মানে আমরা যখন নেমেছি তখন বাজে প্রায় 5:57, মানে বিফোর টাইমেই ট্রেন পৌঁছে গেছে, আর বেশ ঠান্ডা বন্ধুরা। এবারে একটুখানি তোমাদের সামনে এসে কথা বলি। গুড মর্নিং বন্ধুরা, আমরা এখন আদ্রা স্টেশনে নেমে গেছি। কালকে আমার ব্লগ এন্ড করা হয়নি, কালকে শুতে শুতে 12:30 মতন হয়ে গেছে, ট্রেনেই ঘুমিয়েছি। আর মানে এমন পজিশান ছিল যে আর এন্ড করা হয়নি। এখন আমরা আদ্রা জাংশন, আজকে ব্লগে আপনারা অনেক কিছু দেখতে পাবেন। ঠিক আছে, ব্লগটা তো শুরু হলো। হ্যাঁ, আজকে আমরা জয়চণ্ডী পাহাড় যাচ্ছি। তাহলে আমার ব্লগে থাকুন, দেখতে থাকুন। এই মুহূর্তে আমরা স্টেশন দিয়ে যাচ্ছি, এখন অটো ধরবো, অটো করে একটা রিসর্টে উঠবো, তারপর ওখানে জয়চণ্ডী পাহাড় যত সিঁড়ি আছে কিন্তু আর হাফ সিঁড়ি আমি উঠে যেতে পারবো দৌড়ে, বাকি সিঁড়িটা একটু আস্তে আস্তে কষ্ট করছে। 498খানা সিঁড়ি আছে, 90 থেকে হাফ সিঁড়ি আমি অর্ধেক সিঁড়ি উঠে যাবো, যে 5খানা সিঁড়ি থাকবে, এরকম হবে। আর দেখা যাক আমরা অতগুলো সিঁড়ি উঠতে পারি কিনা। এখানে ঠান্ডা আছে, ভালোই ঠান্ডা আছে। জয়চণ্ডী পাহাড়ে আসার জন্য আপনাদেরকে আদ্রা জাংশনে নামতে হবে। আমরা এসেছি হাওড়া বোকারোতে। এটা আমাদের ট্রেন যেমন 11:30টায় ছিল, ঠিক তেমনই হাওড়া বোকারো সকাল 9:05-এও কিন্তু একটা ট্রেন আছে, যেটা সকালবেলা হাওড়া থেকে ছাড়ে। আপনারা চাইলে আগে থেকে রিজার্ভেশন করে রাখতে পারেন, কারণ আমার মনে হয় সেটাই সবথেকে বেশি ভালো। অনেকটাই জার্নির ব্যাপার বন্ধুরা, রিজার্ভেশন করে রাখাটাই ভালো। উইদাউট রিজার্ভেশনও কিন্তু আসা যায়, তবে সেক্ষেত্রে একটুখানি হ্যাপা হয়ে যায়, এই আর কি। যারা হ্যাপা পোয়াতে ইচ্ছুক তারা রিজার্ভেশন করবেন না, আর যারা হ্যাপা পোয়াতে অনিচ্ছুক তারা রিজার্ভেশন করবেন। আদ্রা জাংশনে অনেক ট্রেনই আসে, আপনারা প্লিজ একটুখানি ইনফরমেশানটা নিয়ে নেবেন। আমি এই মুহূর্তে সবটা দিতে পারছি না, কারণ আমার কাছে এই মুহূর্তে সবটার ইনফরমেশান নেই।
তো যাই হোক, এই মুহূর্তে খুব আবছাভাবে একটা পাহাড় দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে জয়চণ্ডী পাহাড়। আর আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, একটা ট্রেন ক্রস করবে। এই ট্রেনটা হচ্ছে লোকাল ট্রেন, এটার পরে মালগাড়িও ক্রস করেছিল। আর সব থেকে অবাক হয়েছিলাম কি দেখে জানেন, সেটা হচ্ছে মালগাড়িটা যথেষ্ট স্পিড আছে। যেটা আমরা বইতে পড়েছি ছোটোবেলায় যে মালগাড়ি খুব আস্তে আস্তে যায় বা দেখেওছি, এখানে কিন্তু তার পুরো বিপরীত জিনিসটাই দেখলাম। যাই হোক বন্ধুরা, মোটামুটি 15-20 মিনিট মতন ওয়েট করার পরে আমরা লেভেল ক্রসিং ছাড়িয়ে এই মুহূর্তে ঢুকে পড়েছি বেশ অনেকটাই গ্রামে। গ্রাম্য পরিবেশটা ক্যাপচার করতে পেরে আমার খুব ভালো লাগছে, তার কারণ এই ধরনের জীবনযাত্রা না বহু বছর পরে দেখতে পেয়েছি। সকালবেলা ঘুম থেকে উঠে জল তোলা, একদমই শান্ত একটা গ্রাম্য পরিবেশ, আমার ভীষণ ভালো লেগেছে। আর চারিদিকে ঠান্ডা, হালকা কুয়াশা, সব মিলেমিশে খারাপ না। এখানে আদিবাসী মানুষেরই বসবাস বেশি এবং তারা যথেষ্ট খাটতে পারে খুব ভালো এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন। যাই হোক, এই মুহূর্তে আমরা এগিয়ে চলেছি জয়চণ্ডী পাহাড়ের দিকে। বেশ কিছুটা ভেতর দিকে আমরা চলে এসেছি, আরও অনেকটাই ভেতর দিকে আমাদের যেতে হবে। আপনারা, আশা করছি এই ব্লগটা আপনাদের ভালো লাগবে, আপনারা সঙ্গে থাকুন। আমরা এই মুহূর্তে জয়চণ্ডী পাহাড়ের প্রায় কাছাকাছি আছি। এই রিসর্ট, সম্ভবত এই রিসর্টেই হয়তো আমরা থাকব। এই যে এখানকার যে ওয়েদারটা না, খুব মানে ওয়েদার তো খুব ঠান্ডা, আর মানে চারিদিকটা খুব নির্জন, পিসফুল, কোনো মানে একদম শান্ত পরিবেশ। ভালো লাগছে ভীষণ, আমার তো বিশেষ করে ভালো লাগছে। আমার শান্ত পরিবেশ খুব ভালো লাগে, আমার চিল্লামিল্লির পরিবেশ একদম ভালো লাগে না। এই হচ্ছে টোটাল ভিউ, যদি দেখায়। পিছনে সাংঘাতিক কুয়াশা, এখন 7:30 বাজছে। এই যে আমরা আরও আগে পৌঁছাতাম, মালগাড়িটা এত সময় নিল। এখানে সামনে একটা খুব সুন্দর মাঠ আছে, খুব সুন্দর। এই যে আমি আপাতত আপনাদের সাথে এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে কথা বলছি। রিসর্টে কেউ বোধহয় ঘুম থেকে এখনো ওঠেনি। আমার হাজব্যান্ড গিয়ে বলছে যে লোক কোথায়, লোকই তো নেই এখানে। আমি যেটা বুঝছি একটু আনঅফিসিয়াল ব্যাপার আছে, কারণ একটু যেহেতু গ্রামের সাইড তো, যার জন্যে যেরকম আপনারা শহরে গেলে চট করে রিসর্ট মানে কোনো হোটেলে গেলে আপনারা পেয়ে যাবেন, লোক পেয়ে যাবেন কথা বলার জন্য। এইখানে সেই ব্যাপারটা একটুখানি লেটে হয়। যেমন এখন লোক নেই, এখন টোটোওয়ালাগুলো যাচ্ছে, ওই যে ডাকছে, ওই যে ডেকে তুলিয়ে। যাই হোক, ওইটুকুনে তো ঠিকই আছে, কিন্তু পরিবেশটা ভীষণ ভালো, ভীষণ ভালো। ওখানে সূর্য উঠছে, আমার তো খুব ভালো লাগে এই ধরনের পরিবেশ। আমার অনেকক্ষণ ধরে হাঁটতেও খুব ভালো লাগে এইরকম জায়গাতে, খুব ভালো লাগে। যাই হোক, দেখা যাক রিসর্টটার ভেতরটা কেমন হয়। চলনসই হলেই হবে, কারণ আমরা তো সোমবারেই বেরিয়ে যাব। আজকে শনিবার আর কালকের দিনটা। যাই হোক, এখানে লোক পাওয়া গেল না, রিসেপশনে কেউ নেই, রিসেপশন শূন্য, কেউ নেই। আমরা একেবারে এখান থেকে বেরিয়ে যাচ্ছি, এখানে আমরা থাকছি না। যাই হোক, দেখা যাক, কিন্তু ভালো লাগছে ভীষণ।
ঠান্ডা আছে, কিন্তু ঠান্ডাটা আপনার হাড় কাঁপিয়ে দিচ্ছে না, একটুখানি বলতে পারি। মানে একটা ভালো, এই ঠান্ডাটাকে সহা যায়, হাড় কাঁপানি ভীষণ ঠান্ডা সেরকম কিছু নেই। যাই হোক, তাহলে এবার চলুন দেখা যাক কোন রিসর্টে আমরা থাকি। এটাতে তো হলো না। হ্যাঁ, শুনে পাহাড়, দেখা যাক কোন রিসর্টে আমরা থাকি। আমরা এখন এখানে নামলাম, যুব আবাস। এই রিসর্টটা তো মনে হচ্ছে হয়ে যাবে বন্ধন, তার কারণ এখানে লোকজন আছে। ও মাই গড, এটা পুরো পাহাড়ের ইয়েতে, মানে ওই যে পাহাড়, এই যে পাহাড়, আর তার মধ্যে রিসর্টটা। ওয়াও, যাই হোক এখানকার পরিবেশটা ভীষণ, ওখানেও পাহাড় দেখা যাচ্ছে, একটু হালকা মেঘলা ওয়েদার আছে, আর ঠান্ডাটা এখানে ওইখানকার থেকে একটু বেশি লাগছে। তাও ঠান্ডা ঠিক আছে, মানে অতটা ঠান্ডা। আমরা ওই রিসর্ট থেকে এখানে এলাম, এটা কিন্তু একটু উঁচুতে, ওটা ছিল নিচুতে, সেই জন্য হয়তো বা ঠান্ডাটা একটু বেশি হতে পারে। ঠিক আছে, এবার একটু কিন্তু ডিফারেন্স বোঝা যাচ্ছে ওটার থেকে এখানে। এই হচ্ছে পুরো পরিবেশ, অপূর্ব। বাগড়াপাড়াটা কোথায়? 1 কিলোমিটার মানে বাগড়াপাড়া 1 কিলোমিটার, যাই না। বাগড়াপাড়া নামটা শোনা শোনা লাগছে যেন। ওই যে পাহাড়, একটা মন্দির আছে, মন্দিরটা যুব আবাস কালী মন্দির। আমরা আপাতত এই রিসর্টের পিছনেই কিন্তু পাহাড়। আমি ভুল বলেছি, যে পাহাড়ের মধ্যে রিসর্ট নয়, সরি। আমি একটু পাহাড় দেখলে এক্সাইটেড হয়ে যাই। পাহাড়ের মধ্যে রিসর্ট নয়, রিসর্টের পিছনে পাহাড়, ওই পাহাড়টাতে আমরা উঠবো। এইখানে সোজা গেলে একটা মন্দির আছে, ওই যে। এটা সম্ভবত কালী মন্দির। এখান দিয়ে রাস্তা আছে, এবং এটা পাহাড়ের একটা অংশ দেখাও যাচ্ছে। এখান থেকে পুরো পাহাড় স্টার্ট হচ্ছে এখান থেকে। ও আচ্ছা, খুলো না। না জিজ্ঞাসা করে খোলাও ঠিক না, এই হচ্ছে ব্যাপারটা। এবার দেখি এখানে ঢোকা যায় নাকি, আমি তো একবার চেষ্টা করবো। ঢোকা যাবে, বেলার দিকে নিশ্চয়ই এই মন্দিরটাতে ঢোকা যাবে। ট্রেকিং করবে? তাহলে এবার দেখা যাক কি হয়। এখন আর মোটামুটি ইনফরমেশন আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, দেখিয়েছি, মোটামুটি ইনফরমেশন আমি আপনাদেরকে যেটুখানি আমি বুঝতে পারছি আমি দিচ্ছি। এরপরে এই রিসর্টটা কেমন, এবং এখানে কি কি ফেসিলিটি আছে, কি কি নেই, এগুলো সমস্ত কিছু আগে রিসর্টে যাই, ঢুকি, দেখি, বুঝি, তারপরে দেব। এই হচ্ছে আমাদের রুম, এই হচ্ছে আমাদের সদ্য পরিষ্কার করে গেছে, আর ভিউ খুব ভালো। পাখা আমরা চালাইনি। ওই হচ্ছে পাহাড়, আর এই হচ্ছে আমাদের রুম। আমাকে চুলের কি অবস্থা, বাপরে চুলের অবস্থা খুব খারাপ। এই হচ্ছে আমাদের রুম। অতি কষ্টে অবশেষে আমার রুম পেয়েছি, এমন অবস্থা। তবে জানলা খোলা যাবে না, হাওয়া দিচ্ছে। আমাদের হচ্ছে এখানে
4 বেডরুম। এই যে সিঙ্গেল বেড কম্বলও দিয়েছে সঙ্গে। আচ্ছা, আমাদের লাগেজ। আমরা 4 বেডের এসি রুমে ছিলাম বন্ধুরা, কারণ এসি রুম ছাড়া অন্য কোনো রুম অ্যাভেলেবেল ছিল না। আমাদের জিএসটি মিলিয়ে রুম ভাড়া পড়েছে 1,500 পার ডে। ব্যবস্থাপনা ভালো, তবে যেহেতু লোকের আনাগোনাটা একটু কম বা আমরা একটু সিজনের আগেই ওখানে গিয়েছিলাম, আপনাদের যা প্রয়োজন হবে ওদের কাছে একটু চেয়ে নিতে হবে, এটা একটুখানি মাথায় রাখবেন। আর ওখানে অনলাইন বুকিং হয়, আপনারা গিয়ে অনলাইন বুকিং করে নেবেন। আর আরও একটা জরুরি ইনফরমেশান, ওখানে জিও ছাড়া অন্য কোনো নেটওয়ার্ক কাজ করে না, তাই যখনই যাবেন জিও নেটওয়ার্ক নিয়ে যাবেন। আমাদের সব মিটমাট হতে হতে প্রায় এখন বাজে প্রায় 8:30 বাজছে। আমাদের খিদে পেয়েছে খুব বেশি। চাটা কিচ্ছু আমরা খাইনি। আদ্রা স্টেশনে যখন নেমেছিলাম তখন বাজছিল হচ্ছে 5:57। এবার আমরা একটুখানি খাওয়া দাওয়া করবো। আমি এই পাশের বেডটা নিলাম। আমি পিঙ্কটা নেব। মাই ফেভারিট কালার ইজ পিঙ্ক। কিন্তু পিঙ্কের ছড়াছড়ি, ব্যাগ পিঙ্ক, সোয়েটার পিঙ্ক, প্রায় কাছাকাছি। আমি তাহলে এই বেডটা নিলাম। ঠিক আছে, তুমি আর বাবা ওইদিকে শুয়ে পড়ো। এক সেকেন্ড, তাহলে দিদা কোথায় যাবে? গিজারের ব্যবস্থা আছে, বাথরুমও খুব গিজারের ব্যবস্থা আছে বাথরুমে। রিসর্টের কথা বলছি, নাম কি? রিসর্টের নাম যুব আবাস রিসর্ট। এখানে গিজারের ব্যবস্থা আছে। আর যেটা গন্ডগোল সেটা হচ্ছে খাওয়া দাওয়ার একটুখানি প্রবলেম আছে। এখানে খেতে গেলে আপনাদের একটুখানি কসরত করতে হবে। সেটা হচ্ছে এখানে এনাদেরই জানাশোনা একজন আছেন, তার ফোন নাম্বার আমাদেরকে দিয়েছেন, আমরা তাকে বলেছি, সে এসে খাবার দিয়ে যাবে। এখানকার এটাই হচ্ছে ব্যবস্থা। কিন্তু চারপাশে কোনো দোকানপাট, কোনো রেস্টুরেন্ট নেই। সেই যেতে গেলে আপনাকে প্রপার হয়তো বা আদ্রা যেতে হবে, মানে এরকম। তো ধারে কাছে যদি আপনি খেতে চান তাহলে এখানকার ব্যবস্থা হচ্ছে, এখানে যুব আবাসে যদি আপনারা ওঠেন তাহলে এদের জানাশোনা একজন ছেলে আছে, তাকে তার ফোন নাম্বার আপনাকে দেবে। সেই ফোন নাম্বারে ফোন করে আপনাকে খাবার অর্ডার করতে হবে। সেটা আমরাও করেছি। আমরা সকালে ব্রেকফাস্টে অর্ডার করেছি একটা ডিম টোস্ট আর কচুরি তরকারি আর চা। ডিম টোস্টটা আমার মেয়ে খাবে। যাই হোক, এইবারে রুমটা বেশ ভালো লাগছে, আলো আলো আলো, এখানে বেশ ভালোই আলো আছে। এবার চুপ কর, তোর ভাই ঘুমোচ্ছে। পর্দা দিয়ে দাও, পর্দা দিয়ে দাও। ঠিক আছে, এবার আমরা একটু ফ্রেশ হইনি, তারপর যখন একেবারে ব্রেকফাস্ট করবো তখন আবার দেখিয়ে দেবো কি খাচ্ছি। ও, আর একটা কথা আমি বলে দিই, আমি ওই হোটেলের বাথরুম আপনাদেরকে দেখাতে পারছি না। এটা আমাদের বাথরুম, অন্যান্য ব্লগারদের মতো না, ভেরি সরি। যেমন বাথরুম হয় সেরকমই বাথরুম। হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্ন আছে, রুমের সার্ভিস ভালো, এটুকু বলতো। রুম ভালো, ডেফিনেটলি ভালো। আমাদের এসি রুম নেওয়া, এই যে মোটমাট এটা হচ্ছে 4 বেডেড এসি রুম। বাথরুমের ব্যবস্থা ভালো, কোমোট আছে, বয়স্ক মানুষের কোনো প্রবলেম হবে না। এবার আমি বাথরুমে গিয়ে ব্লগিং করতে পারছি না, আই এম ভেরি সরি। অনেকে দেখে বলে এটা হচ্ছে আমাদের বাথরুম। ওটা কি বাথরুম কি দেখাবো আমি, কোমোটার ইয়ে খেতে কাজ নেই, বোকা বোকা লাগে আমার কাছে, ভেরি সরি। তো ঠিক আছে, এবারে আমরা যখন খাবো ব্রেকফাস্ট তখন আপনাদেরকে দেখিয়ে দেখিয়ে খাবো, তখন আবার করবো। ব্রেকফাস্ট এসে গেছে। এখানে নিয়ম হচ্ছে ব্রেকফাস্ট আপনাকে নিচে গিয়েই খেতে হবে। ওই জন্য আমরা এখন নিচে যাচ্ছি। আমার যেটা ভালো লাগছে, আমার পুরো পিছনে গাছে গাছ, আমি তো জুতো পরতে ভুলে গেছি। অলমোস্ট জঙ্গল টাইপের। ঠিক আছে, এখানকার চারিদিকে যে পরিবেশটা অলমোস্ট একটু জঙ্গল টাইপের হবে। পাহাড় আছে, পাহাড়ের ওপরেই কিন্তু এই পুরো গাছটা। ওই যে পাহাড়, ওটাতে। এখানে আমার তো ক্যামেরা খুব একটা, সব যেটুখানি করতে পারছি করছি। এখন নিচে যাচ্ছি, এখন নিচে গিয়ে বাহ, চুল আসানোর এখন অব্দি সময় পাইনি। আরে স্কুলে নাচ করার জন্য এতটা জুতো খুলে উপরে এসেছি না, ভুলেই গেছি। এই হচ্ছে খাবার। এদিকে লাইটটা জ্বলে না, জ্বালিয়ে দাও।
হচ্ছে খাওয়ার জায়গা। এই তুই তো হচ্ছে আমার মেয়ের টিফিন ব্রেড টোস্ট। না এমনি খা, আবার সস দরকার। এটা হচ্ছে আমার। আমাকে আরো 2টো লুচি দিয়ে দিন দাদা। এই হচ্ছে আমার, ব্যাস। কেমন লাগছে খেতে?